পাহাড়, ঝর্ণা আর হ্রদের স্বচ্ছ নীল জলরাশির উপচে পড়া সৌন্দর্যের আধার রাঙামাটি। অসংখ্য উঁচু নিচু পাহাড়, স্বচ্ছ জলরাশি আর বিস্তীর্ণ সবুজের মায়ায় ভ্রমণ পিপাসুরা বারবার ফিরে আসতে চায় এই স্বর্গময় দুনিয়াতে। আর বাইকারদের জন্য এটি শুধু একটি গন্তব্য নয়, বরং এক গভীর ইমোশনাল জার্নি, যার প্রতিটি কর্নারিংয়ে আছে এক একটি অনুভূতি, যার প্রতিটি পরতে পরতে ছড়িয়ে থাকে স্মৃতি। আপনি যদি পাহাড়প্রেমী হন, তাহলে এই ভিডিও আপনার জন্য। রাঙামাটিতে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কেমন খরচ পড়বে, সব কিছুর একটা টোটাল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্কিং দ্য রোড। আশা করি থাম্বনেইল আর ইন্ট্রো দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের আজকে গন্তব্য হচ্ছে রাঙামাটি বান্দরবান, প্রায় 9 দিনের একটা ট্যুর। আমার সামনে আরও 2টা বাইক যাচ্ছে, দুইটা বাইকেরই 3 জন আছে, আমার কলিগ, বড় ভাই, ভাই ব্রাদার, সবাই একসাথে যাচ্ছি এবারে রাঙামাটি ট্যুরে। এখন আমি এই মুহূর্তে আছি যমুনা সেতুতে। যদিও আমি সকাল 6টার সময় রওনা দিছি পাবনা ঈশ্বরদী থেকে, যেহেতু একটু অন্ধকার ছিল, আকাশ মেঘলা ছিল, এই জন্য আর ভিডিও অন করি নাই। এই তো এখন যাচ্ছি। তাহলে চলেন আমার সাথে ঘোরা দিয়ে আসি রাঙামাটি বান্দরবান। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও ঘুমাইতে ঘুমাইতে চালাইতেছিল, লাগাই দিছে। এই মুহূর্তে আমি আছি মেঘনা সেতুতে। আকাশটা দেখেন কেমন যেন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘনা টোল পার হইতে হইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার সাথে একজন অলরেডি টোলের ওই পাশে না, একবারে ব্রিজের ওই পাশে আটকে আছে। ওইখান থেকে বৃষ্টিটা মেনলি শুরু হয়েছে। এখন কোনো রকমে কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ালেই হয়। আজকে রাতটা ওইখানে আমার বাসা, আজকে রাতটা ওইখানে স্টে করবো। দেন কালকে সকালে আমরা চলে যাব আবার রাঙামাটির উদ্দেশ্যে। গাইজ এখন বাজে সকাল 6টা। আমরা গতকালকে পাবনা থেকে রওনা দিছি, পৌঁছাইছি কুমিল্লাতে এসে 4টার সময়। দেন একটু ঘুরাঘুরি করে ঘুমাই পড়লাম, আর এখন সকাল সকাল বের হয়ে গেলাম রাঙামাটির উদ্দেশ্যে। ওয়েদারটা অসম্ভব সুন্দর। এখন অলরেডি ঠান্ডা লাগতেছে, উইন্ড ব্রেকার পরা আছে, ভিতরে গেঞ্জি আছে, তাও অনেকটা ঠান্ডা লাগতেছে, শীতকালের মতো লাগতেছে। রাস্তার মাঝখানে ডিভাইডারে ফুল ফুটতেছে, ফুল ফুটে আছে অনেকগুলো, খুবই সুন্দর লাগতেছে রাস্তাটা। আর আমার মতে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ডেয়ারিং একটা রাস্তা। সাপের মতো আঁকা বাঁকা করে খালি ওভারটেক করতে হয়। আমরা অনেকক্ষণ রাইডের পরে এখন রাঙামাটি রোডে চলে আসছি। মানে অস্থির সুন্দর, অস্থির। আল্লাহ যে এত সুন্দর করে প্রকৃতি তৈরি করে দিছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। গাইস, সারাদিন প্রচুর চড়াই উতরাই করে চলে আসলাম হচ্ছে রাঙামাটিতে। রাঙামাটি শহর এখনও আমার এই মুহূর্তে এখান থেকে 13 কিলো মেইন শহর, বাট আমরা অলরেডি রাঙামাটিতে ঢুকে গেছি। আসলে বাইক জার্নিটা একটা অন্যরকম ফিল দিবে আপনাকে। এই যে আঁকা বাঁকা পথ, প্রচুর কর্নারিং, আর যদি আমার হাতের বাম পাশে একটু তাকানো যায়, বিশাল খাদ, বিশাল গিরিখাত, পুরো একবারে মানে যদি পড়েন আপনার মনে হয় না খুঁজে পাওয়া যাবে, এত বড় বড় খাদ আছে। এই যে দেখেন, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা।
মানে মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর করে এই জায়গাগুলোকে তৈরি করছে। আপনি যদি নিজে না আসেন, নিজের চোখে না দেখেন, ভিডিওতে বুঝতে পারবেন না। তাও চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের দেখানোর। অনেকক্ষণ এই জায়গায় দাঁড়াইছিলাম, দেখেন কি পরিমাণ ঢালু এগুলা। আমরা রাঙামাটি রোডে আসার আগে অনেকক্ষণ উপরে উঠছি, এখন মনে হচ্ছে আবার একটু নিচের দিকে যাব। এখন পুরাই যাইতে হবে ইঞ্জিন ব্রেকের উপরে। এই যে একবারে ঢালু নিচের দিকে, শুধু নিচের দিকে যাচ্ছে আর যাচ্ছে। এখন ইঞ্জিন অফ করে দিলেও বাইক চলতে থাকবে। ওরে সেই সুন্দর, চরম। আমার কেন যেন মনে হচ্ছে যখন নিচে নামতেছি আমার দুই কানে চাপ লাগতেছে। এইদিকে আবার দেখেন উপরে ওঠা লাগতেছে, যদিও 5 গিয়ারে উঠে যাচ্ছে বাইক। সমস্যা হলো সামনে চেকপোস্ট থাকতে পারে, তখন আবার ক্যামেরা নিয়ে ঝামেলা করবে। যখন আমরা বিএমএ ঢুকি ভাটিয়ারিতে, তখন একটা চেকপোস্টে আমার ক্যামেরা চেক করছে, ক্যামেরা চেক করে সব ডিলিট করছে ভিডিও যতগুলো করছিলাম। তারপরে বললো এই সাইডে আবার ভিডিও করতে পারবো, আর ওই সাইডটা নাকি সংরক্ষিত, ওই জন্য ওই সাইডের কোনো ভিডিওই নেওয়া যাবে না। প্রায় 10 কিলোর মতো জায়গা। এই হলো রাঙামাটি শহর, আমরা শহরের দিকেই ঢুকতেছি। গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাঙামাটিতে। রাঙামাটিতে নেমেই খাওয়া দাওয়াটা শেষ করলাম কস্তুরি কিচেনে। খাবারটা অসম্ভব মজা ছিল, চরম মজা ছিল খাবারটা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রাঙামাটিতে একটা হোটেল খুঁজে বের করা, যেখানে আমরা আজকের নাইটটা স্টে করতে পারবো। কারণ প্ল্যান ছিল হচ্ছে আমরা কাপ্তাই লেক ড্রাইভ যেটা আছে ওইখানে আজকেই চলে যাব। লেক ড্রাইভ দিয়ে আজকে আমরা কাপ্তাইতে চলে যাওয়ার কথা ছিল রাঙামাটি থেকে, বাট শরীর আর টানতেছে না। এই জন্য এখন চেষ্টা করবো যে রাঙামাটিতেই একটা হোটেলের ব্যবস্থা করে আজকে নাইটটা স্টে করা। কালকে যতটুকু প্ল্যান করা যায় কালকের দিকে যাবো আর কি সব জায়গাতে। গাইজ এই মুহূর্তে আমি আছি হোটেল নিধির সাথে। রাঙামাটিতে আসার পরে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে হোটেল খোঁজার জন্য বের হয়ে গেছি। যখন এই জায়গাটায় আসলাম তখন দেখলাম যে সামনেই দেখেন হোটেল গ্রিন ক্যাসেল ছিল, আর আশেপাশে আরও বেশ কয়েকটা হোটেল আছে, হোটেল মতি মহল। তো গ্রিন ক্যাসেলে যখন আমরা 4 জনের জন্য রুম দেখছি তখন ওরা ভাড়া চাইছে হচ্ছে 3000, আর এয়ার কন্ডিশন ছিল। আর নিধির সাথে যখন আমরা দেখলাম এখানে রুমটা একটু ছোট হলেও এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, 4 জনের জন্য মাত্র 2000 টাকা, আর সব কিছু একবারে পরিপাটি টিপটাপ। আর এই হোটেল থেকে সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর, সামনে কাপ্তাই লেকের পানিগুলো দেখা যাচ্ছে, আর দূরে দেখেন পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা বের হব, বের হয়ে আগে বাইকটা ধোবো অবশ্যই, বাইক প্রচুর ময়লা হয়ে আছে, কাদা। দেন আমরা চলে যাব হচ্ছে আসাম বস্তির দিকে। আজকে খুব সম্ভবত এদের কোনো একটা উৎসব ছিল, এরা সবাই সেজেগুজে একটা জায়গায়, মানে একটা মাঠ আছে ওদের, ওইখানে গেছে, জড়ো হয়েছে। যতটুকু শুনছি উৎসবটার নাম হচ্ছে পানি উৎসব। মানে এই এলাকায় হিসাব করলে 50-50 বাঙালি আর উপজাতি যারা আছে আমাদের সবাই প্রায় 50-50 লোক আছে। বড় ভাই ব্রিজটা কোন দিকে? ব্রিজ এই যে আসাম বস্তি ব্রিজ যেটা, এই বামে না? থ্যাংক ইউ। এই তো চলে আসলাম আসাম বস্তি ব্রিজে। এখানে দেখেন সব উপজাতি। এই জায়গাটা তো মনে হয় লেকের মাঝখানেই।
তো বৃষ্টিই তো হয় নাই, পানি হবে কেমনে? বিশাল লেক। এইদিকে বেশিরভাগ সব হচ্ছে উপজাতিরাই বেশি সময় কাটায়, যেহেতু এটা এদের এলাকা। এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্গি লেকের দিকে, বার্গি লেক রিসোর্ট, যেটা একটু দেখে আসার ইচ্ছা কেমন। যদিও আমরা ফোন করছিলাম, ওরা বলছে যে 2 জন পার পারসন হচ্ছে 6,000 টাকা পার নাইট। এটা একটু অতিরিক্ত হয়ে যায় 6,000 টাকা। যদি আমাদের প্ল্যান থাকতো যে শুধু রাঙামাটিতে আসবো, 2 দিন থেকে চলে যাব, সেক্ষেত্রে হয়তো ওইখানে থাকতে পারতাম। বাট আমাদের প্ল্যান হচ্ছে প্রায় 9 দিনের। একদিনে যদি 6,000 টাকা খরচ করি, তাহলে আমাদের খরচ গিয়ে দাঁড়াবে প্রায় মিনিমাম 50,000 টাকার মধ্যে। যদিও এত টাকা খরচ করার এখন সাধ্য নাই। গাইস, সামনের ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। ও সামনে ঢালুটা দেখতেছেন, পুরা ইঞ্জিন ব্রেকে যাওয়া লাগে, বাট এখন অত প্যারা নাই। সেই রাস্তা, সেই পুরা মন ভালো করে দিবে এই রাস্তাটা। এইদিকে এই অবস্থা, আর সামনে আরও যে কত সুন্দর, যেটা কালকে আপনাদের নিয়ে যাব। খালি ভিউটা দেখেন, সামনে পুরা কাপ্তাই লেক পাহাড় থেকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আই লাভ রাঙামাটি পয়েন্টটা। এই জায়গাতেই সবাই ছবি তোলে। কি সুন্দর একটা জায়গা দেখছেন। কি বার্গি লেক যাওয়ার দরকার আছে? কালকে তো যাবো, এইখানেতেই একটু দাঁড়াই। গাইজ, সবাইকে শুভ সকাল রাঙামাটি থেকে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। বলতে পারেন এইটাই আমাদের রাঙামাটি বান্দরবান ট্যুরের মানে প্রথম ট্যুরিস্ট স্পট হিসেবে আসলাম এই জায়গায়। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কাপ্তাই লেক ড্রাইভ হয়ে চলে যাব হচ্ছে কাপ্তাইতে। দেন কাপ্তাই থেকে ফারুয়া সীমান্ত পার হয়ে জিগজেগ পয়েন্টে যাওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে থানচি হয়ে আলীকদম যাব মিরিঞ্জা ভ্যালিতে। সো যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, চ্যানেলের ভিডিও নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গতবার আমরা যখন রাঙামাটি আসছিলাম, তখন প্রায় 7টা থেকে 8টার মধ্যে, রাত 7টা থেকে 8টার মধ্যে আমরা ঝুলন্ত ব্রিজে আসি। তখন এমনকি টিকিটও কাটা লাগে নাই, এমনি ঢুকে পড়ছিলাম। ঢুকে দেখি পুরো ব্রিজে মাত্র একটা লাইট ছিল, আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আর আসছিলাম যেহেতু শীতকালে, তো বুঝতেই পারতেছেন কী পরিমাণ ঘুটঘুটে অন্ধকার ছিল। তখন আমাদের আসলে সাহস হয় নাই ব্রিজের ওই পাশে যাওয়ার। আজকে যেহেতু এসেই পড়ছি, ব্রিজের ওই পারটা একটু ঘোরা দিয়ে আসি, দেখি কি আছে ওইদিকে। এর অভ্যাস থাকা লাগবে। হাঁটতে হাঁটতে ঝুলন্ত ব্রিজের একবারে একটা কোণার দিকে চলে আসলাম। সেই কষ্ট হয়ে গেল সিঁড়িগুলো উঠতে, সিঁড়িগুলো একবারে খাড়া ছিল।